এটিএসআই এবং টিএসআই বিভাগীয় পদোন্নতি পরীক্ষার যে প্রস্তুতিমূলক আলোচনা, সেখানে আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে সাধুবাদ জানাই যে এবারে যারা পরীক্ষা দিচ্ছেন তাদেরকেও জানাই, এবং যারা প্রশ্ন করছে তাদেরকেও জানাই। বিশেষ করে যেটা দেখলাম আর কি, নিজের প্রশংসা তো নিজে করতে হবে, অন্যরা তো করবে না। আমার গাইডে বেশি অনুসরণ করা হয়েছে, এটা সবাই তারাই বলছে, রাস্তাঘাটে যাদের দেখা হয়েছে কিংবা ফোন করেও বলছে যে স্যার আপনার গাইডটাকে অনুসরণ করছে। তো আমার গাইড না, এরকম সবার গাইডেই প্রশ্নের উত্তরগুলো আছে। এটা যে যার, তবে আমারটাতে একটু ব্যতিক্রম ছিল আর কি, যেটা অন্যরা বললো। যাই হোক, কর্তৃপক্ষ গাইড তো আর অনুসরণ করেন না, কর্তৃপক্ষ হয়তো প্রশ্নের ধরনগুলো অনুসরণ করেন। যাই হোক, আমরা আলোচনায় চলে আসি। সিআরপিসির 42 ধারা, 42 ধারার মধ্যে দুটো বিষয় আছে। সিআরপিসির 42 ধারার বক্তব্যটা হলো, দুটো বিষয় আছে। একটা হলো পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেট আসামি গ্রেপ্তারের লক্ষ্যে জনসাধারণ নিকট সাহায্য দাবি করতে পারে। কি পারেন? পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেট জনসাধারণ নিকট সাহায্য দাবি করতে পারে। যদি কখনো প্রশ্ন আসে যে ক নামক পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা তামিলের লক্ষ্যে খ নামক ব্যক্তির নিকট সাহায্য দাবি করেন, পুলিশ অফিসারের কাজের যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিন, কি উত্তর হবে? কিভাবে লিখবো আমরা, নাজবুল? আর এটা সিআরপিসি 42-এর কথাটা উল্লেখ করা আছে। একজন পুলিশ হুম। অফিসার গ্রেপ্তারি পরোয়ানা বলে কোনো আসামি গ্রেপ্তার করতে গেছেন। সেই গ্রেপ্তারি করা যাওয়ার পর জনসাধারণ গ্রেপ্তারের ব্যক্তি প্রতিরোধের জন্য, গ্রেপ্তার পলায়ন প্রতিরোধের জন্য জনসাধারণ সাহায্য দাবি চাইলে জনসাধারণ সাহায্য করতে বাধ্য। যদি কোনো জনসাধারণ মানে পুলিশ না, পুলিশ তোমার ফাও, অফিসারকে তোমার ফাও ফাও, আমি যেটা বলছি ওটা না। আমার প্রশ্নটা হলো যে একজন পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা বলে যাকে গ্রেপ্তার করতে গিয়েছেন, এই ধরনের আসামিটাকে গ্রেপ্তার করতে গিয়ে তিনি কি জনসাধারণের কাছে সাহায্য চাইতে পারেন? এখন তোমার উত্তর হবে পুলিশের, যে সিআরপিসির 42-এর 1 ধারায় উল্লেখ, 42-এ উল্লেখ করা আছে, একজন পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা তামিলের লক্ষ্যে আসামির পলায়ন রোধকল্পে জনসাধারণের সাহায্য চাইতে পারে। এখানে ওই সাহায্য করলে না করলে এ ফাও তো আমি জিজ্ঞেস করি নাই। যদি কখনো প্রশ্ন আসে কে কি অপরাধ করলেন ব্যাখ্যা দিন, তখন উত্তরটা হবে যে, যদি প্রশ্ন এরকম আসে যে ক নামক পুলিশ অফিসার খ নামক আসামিকে গ্রেপ্তার করার জন্য গ নামক ব্যক্তির নিকট সাহায্য দাবি করেন কিন্তু গ সাহায্য করেননি, তার অপরাধ কি? যে গ যে সাহায্য করেন নাই, তার অপরাধ কি? কার? গ এর অপরাধ। তখন আমরা লিখবো সিআরপিসির 42-এর 1 ধারায় 42-এ উল্লেখ করা আছে, একজন পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা বলে যাকে গ্রেপ্তার করতে যাবেন, এই ধরনের আসামির পলায়ন রোধ করতে জনসাধারণ সাহায্য সহযোগিতা করতে বাধ্য। যদি কেউ সাহায্য সহযোগিতা না করে তাহলে সে ব্যক্তি পেনাল কোডের 187 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। আলোচ্য প্রশ্নে ক নামক ব্যক্তি পুলিশের যুক্তিসঙ্গত কাজে সাহায্য না করায় তিনি পেনাল কোডের 187 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছেন। উত্তরটা হবে এরকম। এগুলো বুঝতে হবে, ওই যে বই পড়ে মুখস্থ করে শোনো, তোমরা সবচেয়ে বেশি ভুল করবা। ভুল করবা এই কারণেই যে তোমাদের ওই যে বই দেখে লেখার অভ্যাস, তো না বুঝে শুনে পুরোটা লিখে দিয়ে দেবা, সময় এখানে চলে যাবে। এই ভুলটা করা যাবে না। সিআরপিসির 42 ধারা হলো জনসাধারণ পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করবে কি জন্য? আসামি গ্রেপ্তারের লক্ষ্যে এবং নদী নালা খাল বিল জলাশয় কিংবা পলায়ন বাঁধ প্রতিরোধের লক্ষ্যে। রোধ করবে কিংবা সরকারি স্থাপনা রক্ষার্থে, এই তো নাকি? জি স্যার। সবাই উত্তর দিবা। জি হ্যাঁ। জি স্যার। স্যার। যদি সাহায্য না করে তাহলে জনসাধারণের কোন কোন ধারায় শাস্তি হবে? প্যানেল করে 127। 147 শাস্তিযোগ্য অপরাধ করে গণ্য হবে। আচ্ছা আচ্ছা, একজন জনসাধারণ কি অপর জনসাধারণের নিকট সাহায্য দাবি করতে পারেন? যদি পারেন তাহলে কোন ক্ষেত্রে? তার সরকারি সম্পত্তি রক্ষা, সিআরপিসি সিআরপিসি 42 ধারার মতে সরকারি সম্পত্তি রক্ষার্থে এবং আসামি গ্রেপ্তারের স্টপ। ক্ষেত্রে। জাফর ইকবাল, স্যার, কোন ধারা? স্যার 42 দ্বারা মোতাবেক জনসাধারণ আমি কি আসামি কথা গ্রেপ্তার বললাম? করতে। একজন জনসাধারণ কি অপর কোন জনসাধারণের নিকট সাহায্য দাবি করতে পারেন? আমি বললাম জি স্যার কোনটা, স্যার। উত্তর দিলা কোনটা? স্যার বুঝতে পারিনি, প্রথম কথাটা 43 বুঝতে দেওয়া, পারিনি। 43 দেওয়া স্যার। 43 ধারা। 43 স্যার দেওয়া। জি স্যার। আচ্ছা, গ্রেপ্তার কাকে বলে? গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন। কত ধারা? 46 ধারা স্যার। 46 দেওয়া স্যার। শেষে কোনটা কোনটা আসবে? তার গ্রেপ্তার গ্রেপ্তার হলো 1, 2, 3 46, স্যার। আর গ্রেপ্তারের পদ্ধতি হলো 46-এর 1, 2, 3। আচ্ছা, এখন
এই 46-3 লেখার সময় যে কথাটা আমরা বারে বারে ভুল করি যে আহ মেরে ফেলবে মেরে ফেলবে, কথাটা এরকম না। বলা আছে যে যদি আসামিটা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হয়, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হয়, তাহলে গ্রেপ্তারকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তারকালীন সময় তার পলায়ন রোধ করবে। মৃত্যু ঘটালেও সেটি অপরাধ হিসেবে গণ্য হবে না। তা আমি মৃত্যু ঘটাবো না, তার মানে আমি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার ক্ষেত্রে, অর্থাৎ আমি গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার ক্ষেত্রে আসামির পলায়ন রোধ করবে, তাকে আহত করেও আমি তাকে গ্রেপ্তার করতে পারবো। ব্যাখ্যাটা হলো এরকমই। আর যারা জি বোঝে না স্যার। তারা মনে করে এটা মারা ছাড়া আর কোনো কাম নেই। জি স্যার। বুঝতে পারছো? আচ্ছা, স্যার, সবাই মনোযোগ দিবে ক্লাসে। ক নামক পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা বলে খকে গ্রেপ্তার করতে গেছেন। খ পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি বাড়িতে প্রবেশ করেছেন, পুলিশ অফিসারের করণীয় কি? কোন ধারা? সিআরপিসি 47 সিপিসি স্যার। 51 দ্বারা অনুসরণ করে তাকে গ্রেপ্তার করে স্যার। আর এই তো পড়া পড়ছো ঘোড়া ডিম, 58 ধারা না? সিআরপিসি 47 স্যার। অর্থাৎ পুলিশ অফিসার যাকে গ্রেপ্তার করতে গেছেন সেই ব্যক্তিটা পলায়ন করে যদি কোনো বাড়িতে প্রবেশ করে থাকে, তাহলে এই গ্রেপ্তারি পরোয়ানা তামিলকারী পুলিশ অফিসার বিনা পরোয়ানায় সেখানে প্রবেশ করে তো তল্লাশি আসামিটাকে করে আপনাকে গ্রেপ্তার তল্লাশি করবে। করে আসামিটাকে গ্রেপ্তার করতে পারবেন, এই তো নাকি? জি স্যার। জি স্যার, 47 ধারার প্রশ্ন স্যার। আবার এই প্রশ্ন এমনও আসতে পারে যে পরোয়ানা তামিলের ক্ষেত্রে কখন বিনা পরোয়ানায় কোনো স্থানে প্রবেশ করা যায়? তাহলে মনে করতে হবে 47 ধারা। আবার তুমি 58 ধারা পাইলা কবে? না স্যার, আমি ভাবছি ওইটা বলছেন স্যার, খেয়াল করে নিয়েছেন। আচ্ছা শোনো, এই যে তোমাদের 2 দিন 4 দিন আছে, টাকা পয়সা দিলে দেবে, না দিলে নেই, আমার কোনো দাবি নেই। না না স্যার, পাবেন স্যার, পাবেন স্যার। দিলে দিলে আমার উপকার হবে, দিলে আমার উপকার হবে, কারণ এ মাসে এএসআই টেএসআই ওরা ওদের শেষ, যেহেতু পরীক্ষা শেষ 2 দিনের জন্য, ওদেরকে আমরা ওইভাবে স্যার আছি বলছি। আপনার কাছে স্যার। স্যার হ্যাঁ, আজকে, স্যার আজকেই পাবেন স্যার। সাবিকুলের কাছে টাকা দিয়ে সামেদুল দিন স্যার। সামেদুলের কাছে দিয়ে দিও, রাজলক্ষ্মী অবশ্য আমার কাছে পাঠাইছে। তা আমি আমি স্যার সাবির কাছে দিয়ে দিচ্ছি স্যার, সাবির কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাদ দাও। আচ্ছা তাহলে আমরা কি আলোচনা করলাম যে, আচ্ছা, কোন আপনি একজন এটিএসআই একজন আসামিকে গ্রেপ্তার করে থানার দিকে যাওয়ার সময় আসামির আত্মীয় স্বজন বা ফাঁড়ির দিকে যাওয়ার সময় আসামির আত্মীয় স্বজন আসামি যাতে আপনি নিয়ে যেতে না পারেন সে লক্ষ্যে সকল দরজা বন্ধ করে দিয়েছে, আপনার করণীয় কি? স্যার 48 ধারার মতো আরে ঘোড়ার ডিম মিয়া, বোঝো না কিছু না, এই জন্য তো বললাম। আসামি নিয়ে যাইতে দিচ্ছে না, দরজা বন্ধ করে দিয়েছে, 49 ধারা। ধারা স্যার, তাও 49 কথা ধারা, বলো কেন? 49 ধারা স্যার। কি আর তোমাদের মনে নাই? এগুলো একটা বাদ দিয়ে একটা বাদ দিলে মনে নাই? স্যার আছে স্যার, আছে, মনে আছে স্যার, পারবেন স্যার, কথা সমস্যা কম নেই। বলো। জাফর ইকবাল মনে নাই? জি স্যার, জি স্যার, মনে আছে স্যার। আপনি আসামিকে গ্রেপ্তার করতে গেছেন, আসামি যে ঘরে প্রবেশ করেছে আসামির লোকজন ঘরের দরজা জানালা লাগিয়ে দিয়েছে, আপনার করণীয় কি? কোন ধারা? 49 দ্বারা অনুসরণ করে স্যার, দরজা ঘোড়ার ভাঙে ডিম, মুক্তি দিন। ঘোড়ার ডিম, এ তো মনে থাকে না মিয়া, কোনোটা মুখস্থ করো নাই। 48 ধারা, যাকে আমি প্রশ্নই তো বললাম, যাকে গ্রেপ্তার করতে গেছি তার আত্মীয় স্বজন দরজা জানলা বন্ধ করে দিয়েছে যাতে আমি প্রবেশ করতে না পারি, আমার করণীয় কি? এগুলো আচ্ছা কেমন আচ্ছা। ধরনের কথা? তুমি পড়ো নাই? একটা তো মনে নাই, কোনো কারণে যদি বইটা টাইনে নিয়ে আয় তাহলে তো শেষ। আচ্ছা, দেহ তল্লাশির পদ্ধতি আলোচনা করুন, কোন ধারা? সিআরপিসি 51 52 স্যার। 51-52। একজন নারীর দেহ তল্লাশির পদ্ধতি আলোচনা করুন, কত ধারা? সিআরপিসি 52 ধারা স্যার। কি করতে হবে? সিআরপিসি 52 ধারা উল্লেখ করা আছে, একজন নারী দেহ তল্লাশি করার প্রয়োজন হলে অপর একজন নারী দিয়ে তার দেহ তল্লাশি করতে হবে। সিআরপিসি 54 ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় কোন কোন কাজের জন্য একজন পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারেন? কাজগুলো কি কি? কি বলো? ঘোড়ার ডিম একটা তো মুখস্থ নাই। সিআরপিসি 54 ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রগুলো কোনটা কোনটা? কোনো বই হাতাবা না। এই যে ঘোড়ার ডিম পড়ছে এতদিন, 54 ধারার হিসাব জানো না? কোন কোন ধারা 54 ধারা সিআর বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে কোন কোন কাজের জন্য?
এই পড়ালেখা করছে এতদিনে শেষ? হায় আল্লাহ, খাতা কাড়ে নিলে তো ওই যদি মানে বই নিয়ে যায় কোনো কারণে, ওই তাহলে 0-0 পেয়ে চলে আসতে হবে ভাই, এটা মন খারাপ করার কিছু নেই। 54 ধারায় যে গ্রেপ্তার করে পুলিশ, কি কি কারণে গ্রেপ্তার করে? হাফিজ কি কি কারণে করে? স্যার আমলযোগ্য অপরাধের সাথে জড়িত থাকলে, চোরাই মাল সন্দেহজনক কারো কাছে পাওয়া গেলে, ঘর ভাঙার সরঞ্জাম কারো কাছে পাওয়া গেলে। তারপরে স্যার ওই এগুলো যে তোমরা কেমন পরীক্ষা দাও? তোমাদের তো লজ্জা থাকা উচিত। এই ছোট প্রশ্ন তোমরা পড়ো না, তাহলে কি পড়বা? এই তুমি তো বাংলাদেশ বাহিনী থেকে পলা ওই এদের অপরাধ। ফাও করে বলে লাভ নেই, তোমাদের বইয়ে যে প্রশ্ন আছে এই বইয়ের প্রশ্ন দেখে তোমরা উত্তর দিতে পারবে না ওই সময়ের মধ্যে, যদি তোমরা দেখে লেখো, কারণ তোমার ধারণাই নেই। কি জাফর ইকবাল, এটা কোন ধরনের লজ্জার বিষয় তোমাদের? স্যার, তোমরা 54 যদি কোনো ধারা জানো ব্যক্তি না, তাহলে পরীক্ষা দাও কেন? সৌদিতে 9টা ক্লোজ আছে স্যার, 9টা ক্লোজ অনুযায়ী কোনো ব্যক্তি যদি আমলযোগ্য অপরাধ করে, তোমাকে কারো আমি যদি 18 আদালত বার জিজ্ঞেস গভর্নমেন্ট করছি, সরঞ্জাম থাকে। আমার তো দরকার নেই, তুমি তো উত্তরও দিতে পারলা না। পারি স্যার। এই জিনিসগুলো তোমাদের জন্য খারাপ হবে। এই বই দেখে পরীক্ষা তো মানে সব ফিসাবিলিল্লাহ আসো যে বই দেখে পরীক্ষা আমরা তো দেখে দেখে দেবো, এত সহজ মনে করো না। কোনো কারণে তোমার খাতাটা নিয়ে নিয়ে বইটা নিয়ে নিছে, এই তো দেখি তোমার বইটা কি, নিয়ে থুয়ে দিলে, তখন তুমি কি করবা? তোমাকে তো প্রস্তুতি নিয়ে যেতে হবে যে বই আসুক আর না আসুক আমি মুখস্থ করে যাব। তুমি কি বই দেখে পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা, না বই ছাড়া পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা? কেমন কথা হলো এটা? সে খুব খারাপ জিনিস। ভবঘুরের সন্দেহভাজন ব্যক্তিকে কে গ্রেপ্তার করতে পারে শরীফুল? ফৌজদারি কার্যবিধি 55 ধারা অনুযায়ী এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি থানা এলাকায় কোনো সন্দেহজনক ও আমলযোগ্য অপরাধ করে বা তার উপস্থিতি গোপন করে এরকম কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে। আমলযোগ্য অপরাধ না, অপরাধ কথা কি যে পড়ছো তোমরা আল্লাহ, কালকে পরীক্ষার রাত পহলে তোমাদের উত্তরটা হবে যে সিআরপিসির 55 ধারায় উল্লেখ করা আছে যার জীবিকা নির্বাহের কোনো উপায় নাই, অর্থাৎ সে কি কাম করে কেউ কিছু বলতে পারে না, সে নিজেকে গোপন করে রাখতেছে, এই ধরনের ব্যক্তিকে থানার অফিসার ইনচার্জ সিআরপিসির 55 ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এবং অন্য কোনো অফিসার দ্বারা করতে পারবে স্যার। এত গল্প করো না মিয়া, ঘোড়ার ডিম। নিজেরা কি যে লেখবা, পরশুদিন তো পরীক্ষা, তো দেখতেছি। যতই গল্প করো না কেন কাজ হবে না যদি নিজে না জানো। আর বই দেখে দেখে 100% 4টে প্রশ্নের উত্তর দিতে পারবে না। বই দেখে লেখা কোনো পরীক্ষার উত্তর দেওয়া যায় না, দেখবা তুমি উইথ বুকে বেশিরভাগ মানুষ ফেল করে। এই যে আমাদের যারা এই যে পরীক্ষা দেয় উইথ বুকে বেশি ফেল করে। একটা সহজ আসছে, বইয়ে যা আছে হুবহু লিখতে গিয়ে সময় এখানে চলে যায়, পরে আর লেখার সময় পায় না। এই জন্য বুঝতে হবে, যাই হোক এত গল্পের কিছু নাই। আপনি একজন এটিএসআই, একজন পুলিশ অফিসার কি, একজন পুলিশ অফিসারকে অন্য থানা এলাকায় গিয়ে বিনা পণায় গ্রেপ্তার করতে পারেন কত ধারা? এর পিছনে 58 স্যার। 58 ধারা। জনসাধারণ, কোন জনসাধারণ যদি পুলিশের নিকট তার নাম ঠিকানা ঠিকভাবে প্রদান না করেন সেক্ষেত্রে পুলিশ অফিসার কি ব্যবস্থা নিতে পারেন কত ধারা? 57 বিনামূল্যে এক ধারা গ্রেপ্তার করতে স্যার। হবে। হ্যাঁ, সিআরপি 57 এক ধারা 57 স্যার। ধারা স্যার। 57 ধারা। জনসাধারণ কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করলে পুলিশ অফিসারের করণীয় কিছু হয়? স্যার প্রশ্নটা বুঝি নাই স্যার, আবার একটু বলেন স্যার। প্রশ্ন না বুঝলে দ্বিতীয়বার কোনো প্রশ্ন তোমার জিজ্ঞাসা করা হবে না। ভুয়া স্যার পড়াশোনার মধ্যে মনোযোগ দিতে হবে। নাজমুল, স্যার 59 2 ধারার উল্লেখ করা আছে, কোনো জনসাধারণ কোনো পুলিশ কোনো জনসাধারণ কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট পুলিশ অফিসার নিকট যদি প্রেরণ করে, সংশ্লিষ্ট পুলিশ অফিসার যদি দেখেন যে ব্যক্তি 54 ধারার আওতায় গ্রেপ্তার করার জন্য কারণ থাকে তাহলে পুলিশ অফিসার পুনরায় গ্রেপ্তার করবে। মানে কথাটা হলো আবার তাকে আচ্ছা ভালো কথা, এটি হলো আচ্ছা ভালো কথা। জনসাধারণ কি একজন ব্যক্তিকে বিনা পণায় গ্রেপ্তার করতে পারেন, যদি পারেন কখন? এটা 59-এর কততে আছে, কততে নাজমুল? 59 এর আগে 59 এর আগে জনসাধারণ গ্রেপ্তার করবেন স্যার।
আচ্ছা, দুই জনসাধারণ যদি কাউকে গ্রেপ্তার করেন, তাহলে জনসাধারণ কাজ হবে গ্রেপ্তারকৃত ব্যক্তিটাকে থানায় নিয়ে যাওয়া, এই তো নাকি? জি জি স্যার। স্যার। একজন গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশ কতক্ষণ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখতে পারেন, কত ধারা? স্যার সিআরপিসি 100 স্যার। 61 ধারা, 24 ঘন্টার অতি রাখতে পারবেন, এই তো। আচ্ছা, ভালো কথা। জি স্যার। আচ্ছা, গ্রেপ্তারকৃত ব্যক্তির অব্যাহতি পাওয়ার নিয়ম কি, কত ধারা? 63 ধারা স্যার সিআরপিসি স্যার। স্যার। 63 দ্বারা স্যার। অর্থাৎ যাকে গ্রেপ্তার করা হয়েছে তার মুচলেকা, জামিন অথবা আদালতের অনুমতি ছাড়া ছাড়া যাবে ছেড়ে না, দেওয়া এই তো। যাবে না। গুড। আপনি একজন পুলিশ অফিসার, গ্রেপ্তারি পরোয়ানা বলে ককে গ্রেপ্তার করে থানার দিকে আসতেছেন, হঠাৎ করে আপনার হেফাজত থেকে পালিয়ে গেছে, আপনি কি করবেন? সিআরপিসি 66 ধারা উল্লেখ করা আছে, একজন পুলিশ অফিসার যাকে গ্রেপ্তার করতে গেছেন সে ব্যক্তির যদি তার কাছ থেকে প্রমাণ করে, সেক্ষেত্রে সেই পুলিশ অফিসার তাকে অনুসরণ করে বাংলা সবকে বাংলাদেশ যে কোনো প্রান্তে তাকে গ্রেপ্তার করবেন। হুম, ওগুলো শিখাও, এগুলারে শিখাও। এটা তো একটাও দেখে আল্লাহ জানে কি এদের ভাগ্যে কি আছে। সমন জারি করতে যাওয়া হয়েছে। আচ্ছা, কোন সরকারি কর্মচারীর প্রতি সমন জারির পদ্ধতি আলোচনা করুন, কত ধারা শরীফুল? ফৌজদারি কার্যপদ্ধতি 72 ধারা অনুযায়ী সরকারি। 72 ধারা, good. জনসাধারণকে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে পারেন হাফিজ, কত ধারা? একজন পাবলিক কি কোনো গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে পারেন, পারে স্যার। কত ধারা? কি এটা পড়ো নাই? কত ধারা 25। নাজমুল? সিআরপিসি 78 ধারা স্যার। 78 ধারা। কোন গৃহ তল্লাশির ক্ষেত্রে, কোন স্থান তল্লাশির ক্ষেত্রে সাক্ষী তলব করা কি বাধ্যতামূলক, কত ধারা? স্যার হাফেজ, সিআরপিসি হাফেজ, কত ধারা? স্যার সাক্ষী তলব করে স্যার 102 আরে না, সিআরপিসি। একশো না, তিন 103। 103 জি স্যার। এগুলো এগুলো নলেজ থাকতে হবে তো, তোমার বইয়ে থাকলেও তো হবে না, তোমাকে তো মনে করতে হবে যে নাজমুল কি কারণে এই গৃহ তল্লাশির সময় সাক্ষী তলব করে। স্যার সিআরপিসি 103 ধারা উল্লেখ করা আছে, যদি কোনো পুলিশ যদি কোনো স্থান তল্লাশি করা প্রয়োজন, সেক্ষেত্রে ওই সাক্ষীকে ওই ওই তল্লাশির কাজে সহযোগিতার জন্য স্যার। অর্থাৎ সিআরপিসির 103 ধারার মধ্যে যে কথাটি উল্লেখ আছে, যখন কোনো পুলিশ অফিসার গৃহ তল্লাশিতে যাবেন, গৃহ তল্লাশির পূর্বে দুই বা ততোধিক ব্যক্তিকে গৃহ তল্লাশির কাজে সাহায্য সহযোগিতা করার জন্য সাক্ষী হিসেবে তলব করতে পারবেন, এ তো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, সিআরপিসির সিআরপিসির 106 থেকে 110 আহ রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অভিযুক্ত ব্যক্তির মুচলেখা, কত ধারা? সিআরপিসি 108 ধারা স্যার। 108, good. এই সিআরপিসির মধ্যে দুটো ভাগ করা হয়েছে, একটা হলো সদাচরণের মুচলেখা, একটা হলো শান্তি রক্ষার মুচলেখা। তো শান্তি রক্ষার মুচলেখা হলো সিআরপিসির 106, 7। আর সদাচরণের মুচলেখা হলো সিআরপিসির 107, 8, দুঃখিত, 108, 9, 10। 8, 9, 10 তিনটা। 8, 9, 10 হলো সদাচরণের মুচলেখা, আর 6, 7 হলো শান্তি রক্ষার মুচলেখা। যদি কখনো প্রশ্ন আসে মুচলেখা বলতে কি বুঝেন, মুচলেখা কাকে বলে, কেউ বলতে পারবা? কে বলতে পারবা কেউ? মুচলেকার কোনো ধারা নাই, মুচলেকার কথা হলো অঙ্গীকার নামা। অঙ্গীকারনামা। মুচলেকার শব্দ হলো অঙ্গীকারনামা, অর্থাৎ একজন ব্যক্তিকে আদালতে কিংবা কোনো পুলিশ অফিসারের সম্মুখে হাজির করিবার নিমিত্তে যে অঙ্গীকারনামা নেওয়া হয় সেটাকে বলা হয় মুচলেকা, এই তো নাকি? জি স্যার। তাহলে মুচলেকা এখানে সদাচরণের মুচলেকা, শান্তি রক্ষার মুচলেকা, এখানে যদি এরকম আসে ছোট ছোট করে লাগবা। 6 ধারা কি বলছে, এই ধারা বা 6 ধারার মধ্যে 127, 28, এই ধারা মারা লেখার দরকার নেই, তুমি শুধু অধ্যায়টা লিখে দিও, এই অধ্যায়ে বর্ণিত যে অপরাধগুলো আছে। আবার যদি প্রশ্ন আছে যে ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তিদের
মুচলেকা নেওয়া যায় কি, যদি যায় কখন? তাহলে ভবঘুরের সন্দেহভাজন হলো 109 ধারায় বলা আছে। আর অভ্যাসগতভাবে চোরাই মাল, যাতে কোনো ব্যক্তি চোরাই মাল সবসময় ক্রয় না করে, এই চোরাই মাল কেনা বেচা থেকে বিরত রাখার উদ্দেশ্যে আদালত কি ব্যবস্থা নিতে পারেন? তাহলে মনে করতে হবে 110 ধারার প্রশ্ন। এগুলো বুঝতে হবে। চোরাই মাল বলে আবার 410 ধারায় লাভ দিয়ে গিয়া ভুল করলে হবে না। যে কোনো প্রশ্ন লেখার সময় আগে বুঝে শুনে উত্তরটা দিতে হবে। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি জি স্যার। স্যার। আচ্ছা। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশ কি ব্যবস্থা নিতে পারে? কত ধারায় বলা আছে? এর পিছনে 117 ধারা স্যার। আচ্ছা। বেআইনি জনতায় অবস্থানরত ব্যক্তিদের দায় দায়িত্ব কত ধারায় বলা আছে? 128। এর পিছনে 117 স্যার। 27 প্রশ্ন আসছে যে বেআইনি জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশ কি কি ব্যবস্থা নিতে পারে? তাহলে 127-এ বলা আছে পুলিশ প্রত্যেকটি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য আদেশ প্রদান করতে পারবেন, অর্থাৎ অফিসার ইনচার্জ। আচ্ছা, এই ছত্রভঙ্গ হওয়ার আদেশ পাওয়া মাত্র জনসাধারণের দায়িত্ব হবে ছত্রভঙ্গ হওয়া। যদি না হয় এরপরে যাবে 128 ধারায়, পুলিশ এই বেআইনি জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে বেসামরিক পুরুষ ব্যক্তির সাহায্য নিতে পারেন, শক্তি প্রয়োগ করতে পারবেন, প্রয়োজনে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। এরপরে যদি কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারে, সেক্ষেত্রে পিআরবি 153 বিধি অনুসরণ করে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এই বেআইনি সমাবেশটাকে ছত্রভঙ্গ করার ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। উত্তর হলো এটা। কে সামরিক শক্তি তলব করতে পারেন? কত ধারায় হাফিজ? 129 স্যার, সিআরপিসির। কে পারেন? এটা বুঝতে হবে তো। সিআরপিসির 129 ধারায় বলা আছে সামরিক শক্তি আহ্বান করতে পারেন বা তলব করতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট এবং মহানগর পুলিশ কমিশনার। কি কারণে পারেন? জনশৃঙ্খলা রক্ষার্থে, অর্থাৎ সাধারণ পুলিশ সদস্য দ্বারা যদি কোনো স্থানের বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট সরকারের আহ অনুমতিও কিন্তু এখানে বিষয়টা আছে। সরকারের অর্থাৎ অবগত করিয়ে জেলা ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার সেনাবাহিনী তলব করতে পারেন, সামরিক শক্তি আহ্বান করতে পারেন। যাক, আমলযোগ্য অপরাধ নিবারণ কল্পে পুলিশ কি কি ব্যবস্থা নিতে পারে, বা সিআরপিসি অনুযায়ী পুলিশের নিবারণমূলক ব্যবস্থাগুলো কি কি? এটা কত ধারা, নাজমুল? এর পিছনে 149 থেকে 153 পর্যন্ত স্যার। অর্থাৎ জেনে রাখো, আমলযোগ্য অপরাধ নিবারণ কল্পে, ধর্তব্য অপরাধ নিবারণ কল্পে বা পুলিশের নিবারণমূলক ব্যবস্থাগুলো কি কি? পুলিশের নিবারণমূলক ব্যবস্থাগুলো কি কি? 149 থেকে 153। যদি পুলিশ আইন উল্লেখ না করে তাহলে মনে করতে হবে সিআরপিসির 149 থেকে 153। বিষয়টা বুঝতে পারছো? স্যার ক্লিয়ার স্যার। জি স্যার। পুলিশের নিবারণমূলক ব্যবস্থা, পুলিশের নিবারণমূলক ব্যবস্থা আর পুলিশ আইনে নিবারণমূলক ব্যবস্থা কিন্তু এক নয়। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা। তাহলে এখানে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে আপনি ফাঁড়ির একজন টিএসআই, আপনি জানতে পারেন আপনার ফাঁড়ি এলাকায় একদল ব্যক্তি একটা অপরাধ সংঘটিত করবে। এক্ষেত্রে আপনার করণীয় কি? আপনি 151 ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন, এ তো নাকি? জি স্যার। জি স্যার। এজাহার কাকে বলে? এজাহারে কি কি বিষয়ে উল্লেখ থাকে? এজাহার হলো কি, সিআরপিসির 154, পিআরবি 243 বিধি অনুযায়ী এজাহার হলো কোন আমলযোগ্য অপরাধ সম্পর্কে থানায় যে প্রথম সংবাদটি আসে, এটি হলো এজাহার। ভালো কথা। এখন এজাহার কে দায়ের করতে পারে? ক্ষতিগ্রস্ত ব্যক্তি, অর্থাৎ ভিকটিম, ভিকটিমের আত্মীয় স্বজন, ওই ঘটনার সময় যারা ছিল, যে খবর দেখে মানে যে ঘটনা দেখেছে শুনেছে, বা আইন অনুযায়ী যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি, থানায় জি এজাহার দায়ের করতে পারেন। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। জি জি স্যার। জি স্যার। স্যার। কারণ কে স্যার, মামলা দায়ের করতে পারেন থানায়? হ্যাঁ, বলো। স্যার ওই যে আমাদেরকে একটা প্রশ্ন পড়াইছিলেন স্যার, ওই যে জমি জমা সংক্রান্ত মানে ওইটা আলাদা, বিরোধ। ওইটা আলাদা। ওই ওই যে এটা হলো প্যানাল কোডের 154 ধারা। জমি জি জমা স্যার। সংক্রান্ত তোমাদের কিছু করার নেই। জি স্যার। তুমি জমি জমা সংক্রান্ত যদি এরকম আসে, জমি জমা সংক্রান্তে কোনো ব্যক্তিরা মারামারি কাটাকাটি করবে মর্মে চিন্তা ভাবনা করতেছে, তাহলে তুমি 151 ধারায় গ্রেপ্তার করবে। কিন্তু জমির কেউ ঢুকতে পারবে না, এটা দেওয়ার সুযোগ নেই তোমার। যাক, বাদ দাও সব। আচ্ছা, আমলের অযোগ্য অপরাধের তদন্ত পদ্ধতি কত ধারায়?
সিআরপিসি স্যার সিআরপিসি স্যার 155 ধারা স্যার। আমলের 155 অযোগ্য রাঙ্ক 3। অপরাধের সংবাদ পেলে পুলিশের করণীয় কি? কত ধারায়? স্যার, 154 দ্বারা স্যার। আমলের অযোগ্য অপরাধ পেলে পুলিশের করণীয় কি? এটা সিআরপিসির 155 ধারা। কেন বোঝো না মিয়া? এই এইটাই তোমাদের ধ্বংস করে দিবে। কারণ তোমরা মনে করছো যে আমরা বই দেখে দেখে লিখবো, কোনো কারণে বইটা কায়রা নিলে শেষ। আর বই দেখে লিখতে গেলে যে কত দেরি হয় এটা তুমি চিন্তা করতে পারবে না। সবচাইতে দেরি হয় হলো বই দেখে লিখতে। কাছে কাছে তোমার যে মানে কারো দেখে দেখে লেখো আর বই দেখে লেখো, বিপদ আছে। Good. স্বীকারোক্তি কাকে বলে? কত ধারায় নাজমুল? স্যার স্বীকারোক্তি সাক্ষ্য 32 এক দ্বারা স্যার। এ ঘোড়ার ডিম, স্বীকারোক্তি কাকে বলে? 64 স্যার দ্বারা। স্যার 164 স্যার, 164। তো তুমি আবার সাক্ষ্য এনে 32-এ রেখে গেলে কেন? ওটাকে স্বীকারোক্তি? স্বীকারোক্তি কত হাফিজ? স্যার সিআরপিসি 164 স্যার। কাকে বলে স্বীকারোক্তি? মানে মনে একটা বোঝে রাখো, একজন ব্যক্তি আদালতে যাওয়ার পর শপথনামা পাঠ করে নিজেকে জড়িয়ে ঘটনা সম্পর্কে নির্ভয়ে নির্ভয়ে যে জবানবন্দিটা দিয়ে থাকেন সেটি হলো স্বীকারোক্তি। বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ ফৌজদারি মামলায় কোনো অভিযুক্ত ব্যক্তি আদালতে দাঁড়িয়ে শপথনামা পাঠপূর্বক নিজেকে জড়িয়ে প্রলোভন, প্রতিশ্রুতি, ভয়ভীতি ব্যতীত যে বক্তব্যটা দিয়ে দিয়ে থাকেন সেটি হলো স্বীকারোক্তি। বুঝতে পারছো? জি স্যার। সিআরপিসির 164 ধারা। আচ্ছা, পুলিশ কি কোনো স্থান জি স্যার। তল্লাশি করতে পারেন? বিনা পরোয়ানায় কখন পুলিশ তল্লাশি করতে পারেন? কত কত ধারা? স্যার সিআরপিসি 47 ধারা স্যার। তারপরে সিআরপিসি 165 ধারা, 165। 165 1, 166 3। আচ্ছা, তার মানে পুলিশ বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন তিনটা ক্ষেত্রে: একটা আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে, একটা মালামাল নিজ থানা এলাকায় উদ্ধারের ক্ষেত্রে, আর একটা অপরের থানা এলাকায় মালামাল উদ্ধারের লক্ষ্যে। এই তো নাকি? জি স্যার। জি স্যার স্যার। এখানে 153 আসবে না এখানে স্যার? 153 দিলে সমস্যা নেই, 153 দিতে, 153 আসবে স্যার। 153 দিতে পারো, কোনো সমস্যা নেই। কেস ডায়েরি কাকে বলে? স্যার সিআরপিসি 172 ধারা, পিআবি 263 বিধিতে উল্লেখ করা যায়। কেস ডায়েরি বলতে বোঝায় ফৌজদারি অপরাধের রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার দৈনন্দিন কার্যক্রম সরকার কর্তৃক যে অর্থাৎ ডায়েরিতে আমি লিপিবদ্ধ করেন তাকে বুঝতে পারছি, সিআরপিসির 172, পিআরবি 263 বিধি অনুযায়ী কেস ডায়েরি বলতে বোঝায় ফৌজদারি অপরাধের রুজুকৃত মামলা তদন্তকারী কর্মকর্তা তার মামলার তদন্তকালীন সময়ে প্রতিদিনের কার্যক্রম যে বিষয়ে লিপিবদ্ধ করেন সেটি কেস ডায়েরি নাকি? জি চলো, স্যার। জি স্যার। কেস ডায়েরিতে কি কি বিষয়ে উল্লেখ থাকে? স্যার কেস ডায়েরিতে উল্লেখ থাকে স্যার, আহ, মামলা নাম্বার থাকে, ঘটনার তারিখের সময়, আহ, হ্যাঁ, মামলা রুজু বাদীর করে নাম, আসামির নাম, নাম, কি কি নাম মালামাল নিয়ে গেছে, কখন মামলাটা রেকর্ড করা হয়েছে, এরপরে ঘটনাস্থলের বর্ণনা, ঘটনার সংক্ষিপ্ত বিবরণ, তদন্তকারী কর্মকর্তা কখন এজাহারটি তার হাতে পেলেন, কখন তিনি রওনা করলেন, এ সকল বিস্তারিত নাকি? জি স্যার। স্যার। তদন্তকালীন সময় তিনি কোন কোন সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করেছেন, এগুলা ভালো কথা। আমরা যাবতীয় কার্যক্রম। পুলিশ রিপোর্ট কাকে বলে? আর সিআরপিসি 173 ধারা উল্লেখ উল্লেখ করা আছে, পুলিশ রিপোর্ট বলতে বোঝায় ফৌজদারি অপরাধের রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার কার্যক্রম সমাপ্ত পর সিআরপিসি 173 ধারা অনুযায়ী যে আদালতে আচ্ছা, প্রতিবেদন পুলিশ দাখিল করা রিপোর্ট হয়। বলতে বোঝায় ফৌজদারি অপরাধের রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলা তদন্ত সমাপ্ত করে সিআরপিসির 173 ধারা অনুযায়ী আদালতে যে প্রতিবেদনটা দাখিল করেন সেটি পুলিশ রিপোর্ট। বুঝতে পারছো? জি স্যার। পুলিশ রিপোর্ট কয় প্রকার? পুলিশ রিপোর্ট দুই প্রকার। একটা হলো চার্জশিট বা অভিযোগপত্র, একটা ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত রিপোর্ট। বুঝা গেছে? জি স্যার। জি স্যার এখানে কোনো পির আসবে না তো? পিয়ার বেঁধে না পানি খাও, এটাই নাই। সব জায়গায় পিয়ার বেঁধে পানি খাও। নিজের নাম নাই, শিখছো একটাই, স্যার পিআরবি দেবো কিনা।
উত্তর লেখা তো শেখো নাই। সারাটা বছর এত সুন্দর করে পড়ালাম, মুখস্থ নাই। কারণ একটাই, ওই গা সারা দেওয়া পড়ছো যে স্যার আমার তো বই দেখে পরীক্ষা। তো তোমার মতো মানুষেরও বই দেখে পরীক্ষা। তুমি যদি পাঁচটার মধ্যে পাঁচটায় উত্তর দিতে না পারো, কিংবা যে কটা প্রশ্ন আছে সেটা যদি সঠিকভাবে উত্তর দিতে না পারো, তাহলে তো তোমার পড়ে লাভ নাই। অন্যরাও তো একই প্রস্তুতি নিচ্ছে। এই জন্য তো যারা এএসআই পরীক্ষা দিছে তারা ভালো করবে, কারণ তাদের আগেই তো আইন মুখস্থ করা আছে না দেখে, এই ছোটখাটো আইনগুলো। যাই হোক, অপমৃত্যু বলতে কি বোঝেন? কত ধারা হাফিজ? অপমৃত্যু কাকে বলে? অপমৃত্যু সিআরপিসি স্যার বলবো স্যার? বলো, সাইফুল বলো, নাজমুল বলো। সিআরপিসি সিআরপিসি 174 দ্বারা, সিআরবি দেশের 299 যাক দ্বারা অপমৃত্যু। বিধিতে উল্লেখ করা আছে। অপমৃত্যু বলতে শোনো, স্বাভাবিক নিয়মের বাইরে যে মৃত্যুটা হয়েছে তাকে অপমৃত্যু বলা হয়। কি হাফিজ, অপমৃত্যু বোঝো না? সিআরপিসির 174 ধারা, পিআরবি 299, সেখানে বলা আছে অপমৃত্যু বলতে ওই মৃত্যুটাকে বোঝায় স্বাভাবিক নিয়মের বাইরে যে মৃত্যু। বুঝতে পারছো না? পুলিশ কি বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর জি করতে স্যার, পারেন? যেমন এই যে কত গলায় ফাঁস দেওয়া, পানিতে ডুবে মরা, এগুলো তো অপমৃত্যু স্যার। হ্যাঁ, তো ওটা আগে বলবো না কেন? পুলিশ কি বিনা ময়না স্যার তদন্তে 310, লাশ? কত কত হাফিজ, কত? 310 বললাম স্যার। ঘোড়ার ডিম হয়েছে। আচ্ছা, যে পুলিশ কি বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করতে পারেন? কত ধারা? স্যার 174 3 ধারা উল্লেখ করা আছে স্যার। সিআরপিসি ওটা 174 থাক, 3। অসুবিধা নেই। অর্থাৎ 174-3 বলা আছে পুলিশ বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করতে পারে না। অর্থাৎ পুলিশ যদি মনে করেন এই মৃতদেহটি হাসপাতাল মর্গে প্রেরণ করতে গেলে সময়ের প্রয়োজন, দুর্গন্ধ ছড়িয়ে যেতে পারে, আর পোস্টমর্টম করে তেমন কোনো ফলাফল পাওয়া যাবে না, বা এই মৃত্যু সম্পর্কে কারো কোনো সন্দেহ নাই, সেক্ষেত্রে। এই তো? আচ্ছা, ভালো, জি স্যার। জি স্যার। বুঝতে পারছি। আহ, পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু হলে সুরতাল কে প্রস্তুত করবেন? কত ধারা? 176 1 দ্বারা ক্ষমতার ম্যাজিস্ট্রেট করবে স্যার। আচ্ছা, সিয়াসি, অর্থাৎ পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু হলে এর সুরতাল প্রতিবেদন প্রস্তুত করবেন ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট, সিআরপিসির 174-এর একে উল্লেখ করা আছে। 76 গুড। 176-এর একে উল্লেখ করা আছে, ভালো কথা, বুঝলাম। আচ্ছা, আহ একজন ব্যক্তি গলায় রশি দিয়ে মারা গেছে, মর্মে তার আত্মীয় স্বজন তার লাশটা কবর দিয়ে ফেলছে, কিন্তু তার এক ছেলে কোর্টে গিয়ে জানায় যে না, সে আত্মহত্যা করে নাই, তাকে মেরে গলায় রশি দিয়ে টাঙিয়ে রাখা হয়েছিল। তাহলে এই ধরনের মৃতদেহ সম্পর্কে ম্যাজিস্ট্রেট কি ব্যবস্থা নিতে পারেন? 176 2 ধারা স্যার, যদি অর্থাৎ এরকম মৃতদেহ সন্দেহ হয়। আচ্ছা, আমি বলি, মানে অর্থাৎ তোমরা ধারাটা বললে হবে, তাহলে বুঝবো। অর্থাৎ কবর থেকে লাশ উত্তোলনে আদেশ দিতে পারেন ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট, এই তো নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। সিআরপিসির কত হাফিজ? 76-2 স্যার। 76-2। শোনো, যেহেতু দেখা গেল এরকম প্রশ্ন আসছিল, তো তো আসবে, মনে করো এরকম প্রশ্ন এসে গেছে, তখন তোমাকে মিলাই দেখতে হবে যে 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 উত্তরটা আমি লিখতেছি প্রশ্নের সাথে এটা ঠিক আছে কিনা। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। তুমি তুমি লেখা দিলা, আর এমনি তোমাদের কলম কম চলে, এই কয়দিন তোমরা আন্দাজি লেখো, আমার নাম অমুক, আমার নাম অমুক, আন্দাজি একটা চিঠি লেখা শুরু করো, বুঝছো? তোমরা নিজেরা নিজেরা জি স্যার। যেগুলো পড়ালাম, এগুলো এগুলো প্রশ্নের উত্তর নিজে নিজে লেখা শুরু করো। তোমার এই 2 দিন পরে কাজে লাগবে। হুম। আচ্ছা। জি স্যার। আচ্ছা, একই অপরাধ সম্পর্কে নালিশি মামলা পুলিশি তদন্ত চলতে থাকলে অনুসরণীয় পদ্ধতি কি? সিআরপিসি একই ঘটনা, 205-এর ঘ। অর্থাৎ বক্তব্যটা হলো যে একটা ঘটনা ঘটছে একটা এলাকাতে, তো বাদী গিয়ে কি করছে, কোর্টেও মামলা করছে, থানাও মামলা করছে। তো আদালত এরকম ঘটনা জানতে পেরে কি ব্যবস্থা নিতে পারবেন? অর্থাৎ একই ঘটনায় যদি পুলিশি মামলা এবং নালিশি মামলা তদন্ত থাকে, অর্থাৎ পুলিশি তদন্ত এবং নালিশি মামলা
বিচারাধীন থাকে, আদালত কি ব্যবস্থা নিতে পারেন? সিআরপিসির 205-এর ঘ। অর্থাৎ এটা তোমরা একটু ভালো করে বোঝো এই জিনিসগুলো। একই ঘটনায়, প্রশ্নটা হলো যে একই ঘটনায় যদি নালিশি মামলা এবং পুলিশি তদন্ত চলতে থাকে অনুসরণীয় পদ্ধতি, তাহলে মনে করতে হবে 205-এর ঘ। আমি কি জন্য বললাম? দুষ্ট লোকেরা অনেক সময় দেখা যেতে পারে, যেমন এই যে গতকালকে এএসআই কনস্টেবল থেকে এএসআই, সেখানে দুইটা প্রশ্ন দিছে, দুইটা প্রশ্নতে 10 মার্ক, কোনো ধারা নেই। এই প্রশ্নগুলো কোনো গাইডেরও না, এটা পুলিশের যে অপরাধ তদন্ত নির্দেশিকা আছে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে, ওই বই থেকে দিছে। এখন যারা নেয় নাই, ওই বই যার কাছে নাই, সে তো কিছু বুঝবেই না, সে আবার লিখে দিচ্ছে আন্দাজে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এই জন্য কিছু কিছু প্রশ্ন আসতেও পারে। আচ্ছা, জামিনযোগ্য অপরাধে জামিন কখন প্রদান করা যায়? কত ধারা? স্যার সিআরপি স্যার 496। 496, 497। জামিনযোগ্য অপরাধে কখন জামিন মঞ্জুর করা যায়, কত ধারা? আবার ইকবাল। 496 স্যার। 96। আর জামিনের অযোগ্য অপরাধে জামিন কখন মঞ্জুর করা যায়, কত? 497 স্যার। কি জন্য জামিন মঞ্জুর করা যায় জামিনের অযোগ্য অপরাধে? যদি আহ আসামি অতি বৃদ্ধ, বয়স্ক, শিশু বা নারী হয়, আহ, এরকম ক্ষেত্রে স্যার। আচ্ছা, এটা পুলিশ অফিসার কি জামিন দিতে পারেন? জি স্যার, পারে স্যার। আরে স্যার। আচ্ছা, সরল বিশ্বাস কাকে বলে, হাফিজ? সরল বিশ্বাস কাকে বলে জানো? জি স্যার। হাফিজ, হাফিজ উত্তর দাও। সরল বিশ্বাস, সরল বিশ্বাসের বক্তব্যটা আমরা বলি। 52 ধারার মধ্যে বলা আছে, যথাযথ সতর্কতা মনোযোগ সহকারে কোনো কিছু করা হলে তাহা সরল বিশ্বাসে করা হয়েছে বলিয়া গণ্য হইবে। এটা কি হাফিজ জানো না? 52 ধারা প্যানেল কোডের। হাফিজের নেটওয়ার্ক নাই, গেছে গা সোনার বাংলাদেশ। শরীফুল, বর্জিত দণ্ড কাকে বলে, কত ধারা? পেনাল কোডের 75 ধারা অনুযায়ী আচ্ছা, বুঝতে পারছি, আর লাগবে না। তোমার বলার ধরন হলে আমরা বুঝতে পারি। আচ্ছা, ক নামক পুলিশ অফিসার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বেআইনি জনতার উপরে গুলিবর্ষণ করলে একজন লোক মারা যায়, উক্ত পুলিশ অফিসারের দায় দায়িত্ব উল্লেখ করুন। জাফর ইকবাল। স্যার 76 ধারা, পেনাল কোডে 76 ধারা স্যার। কি লিখবো আমরা? পেনাল কোডে 76 ধারা অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে যদি কোনো আহ আক্রমণাত্মক বা কোনো ব্যবহার করে, সেক্ষেত্রে কোনো অপরাধ হবে না স্যার। আর যদি প্রশ্ন আসে ক নামক পুলিশ অফিসার বিনা উস্কানিতে একটি সমাবেশের উপরে গুলিবর্ষণ করেন, ফলে দুজন লোক মারা যায়, কত ধারায় অপরাধ? স্যার এটা তো 302 ধারা স্যার, একবারে হত্যা মামলা। বুঝলাম, 302। একজন কাঠুরিয়া কাঠ কাটতেছে, হঠাৎ করে কাঠুরিয়ার হাতের বাটতলটা, মানে কাঠের হাতুড়ির ডান্ডি খুলে গিয়ে একজন লোকের গায়ে লাগছে, সে মারা গেছে। কাঠুরিয়ার অপরাধ হবে কিনা, কত ধারা? স্যার 80 ধারা স্যার, যদি 80 ধারা অপরাধ হবে না স্যার। যদি আশি যথাযথ ধারায় সতর্কতার সহিত আরে অবলম্বন তোমার করে। বলা লাগবে না, ঘোড়ার ডিম। এই বলতে গেলে তো এখনই শেষ, এই সময় তো নাই। 80 ধারায় তার কোনো অপরাধ হবে না, ভালো কথা। আচ্ছা, যদি এখানে প্রশ্ন আসে, জনৈক কাঠুরিয়া জানেন যে তার হাতুড়ে কুড়ালের পাট লটর বটর যে কোনো সময় খুলে পড়তে পারে, এ জানা সত্ত্বেও সে কাঠ কাটার সময় এটি ছুটে গিয়ে একজন লোক মারা যায়, তার অপরাধ কি হবে, হবে না? 300 স্যার টাকার অপরাধ অপরাধ হবে। হবে স্যার। 304-এর ক, অবহেলা জনিত কারণে মৃত্যু। জি স্যার। জি স্যার। 304-এর ক, অবহেলা জনিত কারণে মৃত্যু, কারণ সে জানে লটর বটর, তার উচিত ছিল এটা ঠিক করা। জি স্যার। আচ্ছা, একজন বাস চালক 10 জন যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকা আসার পথে মামা যখন আসলেন, হঠাৎ করে দেখেন রাস্তায় যানজট। এই বাসের চালক যানজট এড়াতে উল্টো পথে আসা শুরু করেন। তখন
হঠাৎ উল্টো পথে আসা শুরু করেন, তখন হঠাৎ করে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের অবস্থা দেখে তার বাসটি ফুটপাতের উপর তুলে দেয়, ফলে দুজন লোক মারা যায়। এক্ষেত্রে বাসের চালকের অপরাধ হবে কি হবে না? স্যার অপরাধ হবে না স্যার, 81 ধারা অনুযায়ী অপরাধ হবে না, পেনাল কোড। সে তো উল্টা পথে আসছে, তাই অপরাধ হবে না? বৃহত্তর ক্ষতির হাত থেকে ক্ষুদ্র ক্ষতি কোনো অপরাধ হবে না স্যার। 81 ধারার বক্তব্যটা এটাই যে বৃহত্তর ক্ষতি রক্ষার্থে সামান্য ক্ষতি আইনে গ্রহণযোগ্য, তার অপরাধ হবে না। আবার এই প্রশ্ন আসতে পারে যে লঞ্চের ঢেউয়ে মানুষ তলিয়ে যাবে, এই চিন্তা করে। কথাটা এরকম, অনেক যাত্রী নিয়ে লঞ্চে বরিশাল থেকে ঢাকা আসার পথে মেঘনার মোহনায় এরকম একটা সমস্যা দেখা দিয়েছে, এটাই তো নাকি? জি জি স্যার। স্যার। হ্যাঁ, আচ্ছা, জি স্যার। বুঝলাম। দেখো, প্রশ্ন আসছে ওরা কত বড় ভুল করছে। প্রশ্নটা আসছিল যে কখন আহ দেহরক্ষার অধিকার প্রয়োগ করা যায়, কখন, কি মাত্রায় এ অধিকার প্রয়োগ করা যায়, কোন মাত্রা পর্যন্ত, কোন মাত্রা পর্যন্ত এই অধিকার প্রয়োগ করা যায়। তো দেহরক্ষার অধিকার কখন, কত ধারা এটা? 102 ধারা স্যার। 102 ধারা স্যার। তো অনেকে লেখছে 100 ধারা, বেশিরভাগই লেখছে 100 ধারা, আর ফেল করলে তো আমার। মাত্রা কথাটা স্যার আরম্ভ আমরা পর তো ওই মাত্রাটা বুঝে হারতে পারে না স্যার। মাত্রা আমরা বলি নাকি স্যার কোন মাত্রায় যাবো? এই মাত্রা, যে মাত্রায় স্যার জ্বর আসছে, যে মাত্রায়, আমরা বলি না? জি স্যার, ওইটা বুঝতে পারে না স্যার অনেকে। তারপরে স্যার আমরা বলি না যে ও তো মাত্রা ছাড়া কথা বলতেছে, বলি না আমরা? জি এটা স্যার। তো স্যার 102 কেউ দেয় নাই, 99 100 দিয়ে বলছে, অনেক কেজি গাইলাম। 102 দিন আছে এরকম অন্য না। অন্য দেশ সবাই। এখন ভাই শোনো, আমি আমার, তোমরা তো মনে করে তোমাদের পরীক্ষা পরশুদিন, আবার আসবে কি আসবে না একমাত্র আল্লাহ মালুম জানে, তোমরা জানো। আমার কি কোনো গাফিলতি আছে? না 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 স্যার, না না না। স্যার। না স্যার, বিন্দু পরিমাণ আমরা গাফিলতি নেই স্যার স্যার। মাথায় ধরে রাখতে পারি না স্যার, দোষ আমারও স্যার। এই যে, যে লোকগুলা না, এটা ভুল বললা। তোমাদের পরীক্ষা, তোমাদের প্রমোশন দিতে হবে, তাতে এবারে দেখ আর যখন দেখি। এই যে যেটা শিখলা তুমি আমার কাছে না পড়লেও, তুমি যদি নিজে নিজেও এগুলো চর্চা রাখো, তোমার প্রমোশন আজ না হোক কাল হবে। অনেক সময় অনেক কিছু হয় না, দেখা গেল খুব সহজ মনে করে তাড়াতাড়ি, ওই যে যেমন শরীফুল বললো যে স্যার 102 ধারা কেউ দেয় নাই, অনেকে 99 দিছে, 100 ধারা দিছে। প্রশ্ন কিন্তু খুব সহজ আসছিল। একটু না পাশে দিতে স্যার, এই জন্য ব্রেনে কাজ করেনি। মানে প্রশ্নটা আসছিল কখন স্যার। দেহ রক্ষার অধিকার প্রয়োগ করা যায়, উত্তরটা দিতে হবে দেহের প্রতি হুমকি আসা মাত্রই দেহ রক্ষার অধিকার প্রয়োগ করা যায়। সেটা কখন, কোথায় কোথায় বলা আছে? 102 এ। 102 স্যার। আর জি স্যার। 96 তে বলা আছে দেহ রক্ষার অধিকার কাকে বলে, আর ওখানে বলা জি আছে স্যার। কখন প্রয়োগ করা যায়, রিয়েল কাকে বলে কোন সংজ্ঞা? মাত্রায় এই অধিকার প্রয়োগ করা যায়। বলছে যতক্ষণ পর্যন্ত হুমকি থাকে ততক্ষণ পর্যন্ত এই অধিকার প্রয়োগ করা যায়। 102। বিষয়টাকে বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। এরকম দুটো আসে। যাই হোক, দেহ রক্ষার অধিকার বলতে কি বোঝেন, বা দেহ এবং সম্পত্তি রক্ষার অধিকার বলতে কি বোঝেন, তখন কিন্তু 96 এবং 97 ধারা আসবে। স্যার, স্যার দেহ এবং সম্পত্তি স্যার আসলে শুধু 97 আসবে না স্যার? 96 97 দুটাই আসবে। অধিকার কখন, মানে ইয়া বলতে কি বুঝেন, কখন না। ও কম সঙ্গে, ঠিক আছে স্যার। 96 ধারায় বলা আছে যে দেহ রক্ষা জনিত কোনো কাজ আইনে অপরাধ নয়। 97 ধারা বলছে দেহ এবং সম্পত্তি রক্ষার ক্ষেত্রে এই অধিকারটা প্রয়োগ করা যাবে। তো বলছে নিজের জীবন রক্ষার্থেও যাবে, অপরের জীবন রক্ষার্থেও যাবে। যদি কখনো জি স্যার। প্রশ্ন আসে যে আত্মরক্ষার অধিকার বলতে কি বোঝেন, আমরা উত্তর দেব প্যানেল কোডে 96 এবং 97 ধারা পর্যালোচনা করে দেখা যায় আক্রমণকারীর হাত থেকে নিজেকে রক্ষা পাওয়ার জন্য যে অধিকার প্রয়োগ করে আক্রমণকারীকে প্রতিহত করা যায়, সেটাই দেহ রক্ষার অধিকার। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। যদি প্রশ্ন আসে সম্পত্তি রক্ষার অধিকার বলতে কি বোঝেন, তাহলে আমরা লিখবো প্যানেল কোডের 97 ধারায় উল্লেখ করা আছে যে অধিকার প্রয়োগ করে একজন ব্যক্তি তার সম্পত্তিটি রক্ষা করতে পারেন, সেটি হলো সম্পত্তি রক্ষার অধিকার, 97 ধারা। বুঝতে পারছো? জি স্যার। যে সকল লোকের কাজ আইনে অপরাধ নয়, বা যাদের অপরাধ আইনে অপরাধ হিসেবে গণ্য করা হয় নাই, তাদের প্রতি দেহ রক্ষার অধিকার প্রয়োগ করা যায় কি, তাহলে বুঝতে হবে কত ধারার প্রশ্ন?
স্যার 98 প্যানেল টা করে স্যার। 98 টাকা স্যার। 90 ধারার এখানে আবার ধারা 82 ধারা 83 ধারা 84 এগুলো লাগবে না, লাগবা যে পেনাল কোডের 98 ধারায় উল্লেখ করা আছে যে সকল ব্যক্তির কাজ আইনি অপরাধ নয় তাদের প্রতিও দেহ রক্ষার অধিকার প্রয়োগ করা যায়। বিষয়টা বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, আজকে তোমাদের ক্লাস আজকে তোমাদের ক্লাস শুরু হবে, আগে আগে চলে আসবা। তোমাদের ক্লাস শুরু হবে 10টার সময়, বুঝতে পারছো? জি স্যার। তোমাদের আলাদা ক্লাস হবে, যেহেতু এএসআই দের ক্লাস নিয়ে ওদেরকে এএসআই দেরকে একটু ওদের প্রশ্ন, তোমরা ওদের প্রশ্ন আলোচনার সময় আসতে পারো কমন গ্রুপে, কিন্তু আবার তোমাদের 10টার থেকে তোমাদের ক্লাস শুরু হবে। বিষয়টা বুঝতে পারছো? জি জি স্যার। সবাইকে বলে দিবা যে আজকে রাত 10টায় ক্লাস হবে। কমন গ্রুপে আমরা ওদের এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো, তোমরা আসবা, আলোচনা শেষ সাথে সাথে ওদেরকে ছেড়ে দেবো, তো আবার তোমাদের 10টার সময় তোমাদের ক্লাস শুরু হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, যাই হোক, তাহলে দেহ রক্ষার কোন কোন ক্ষেত্রে দেহ রক্ষার অধিকার প্রয়োগ করা যায় না, কত ধারা? 99 টা স্যার স্যার। 99 টাকা স্যার। দেহ রক্ষার পূর্ব শর্ত কি, কত ধারা? 99 টা স্যার। 99 স্যার। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে দেহ রক্ষার অধিকার প্রয়োগ করা যায়, ক্ষেত্রটা কোনটা? স্যার 97 ধারা স্যার এটা। না 97 টাকা স্যার। না 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 না, 100 ধারা। কোন কোন ক্ষেত্র, এটা 100 ধারার মধ্যেই বলা আছে, এই সকল ক্ষেত্রে স্যার দেহ একটু যে রক্ষার আগে আপনি অধিকার যে প্রয়োগ করা কথা যায়। আমি কিছু ওইটা নাকি স্যার? স- কথা বলার দরকার নেই বাবা, 97-এর মধ্যে বক্তব্য কি জানো? আহ 97 বলা আছে কোন ক্ষেত্রে, কোন কোন না কোন ক্ষেত্রে দেহ রক্ষার অধিকার প্রয়োগ করা যায়, তখন উত্তরটা হবে যে, 97। অর্থাৎ এই দেহ রক্ষার প্রয়োজনে 97 ধারায় বলা আছে যে দেহ রক্ষার প্রয়োজনে এ অধিকার প্রয়োগ করা যাবে। তো কোন কোন ক্ষেত্র, ক্ষেত্রগুলো 100 ধারার মধ্যে 6টা ক্ষেত্র দেওয়া আছে। জি স্যার, বুঝতে পারছি স্যার। কেউ যদি মনে স্যার করে ওখানে যে একশো ওখানে স্যার মৃত্যু একশো অপরাধ ধারা আছে শুধু স্যার। মারা না, শোনো একটা কথা বলি, 100 ধারা 103 ধারা শুধু মারা না, বলছে এই সকল কাজের ক্ষেত্রে দেহ রক্ষার প্রয়োজনে যদি তুমি কাউকে মেরেও ফেলো তোমার অপরাধ হিসেবে গণ্য হইবে না। তো একজন ব্যক্তি তোমার নাকে মুখে মানে কিল ঘুষি মারতেছে ইচ্ছা মতো, তোমার ঠোঁট মোট ফাটাই দিতেছে, তো তখন কি তোমার দেহের প্রতি হুমকি আসে নাই? জি স্যার। তো তখন তো তুমি তোমার দেহ রক্ষার অধিকার প্রয়োগ করতে পারবা, তা অধিকার না দিলে তুমি কোন ধারায় প্রয়োগ করবা? 97 ধারায় তো আক্রমণের বিরুদ্ধে আহ, না মানে স্যার। কোন ধরনের আক্রমণ সেটা তো বলা হয়নি। না স্যার। এটা কিন্তু মানুষের ভুল। দেহ এবং সম্পত্তি রক্ষা, শোনো 103 ধারা কি বলছে, যে প্রত্যেকটি ব্যক্তি 99 ধারার ব্যতিক্রম সাপেক্ষে দেহ রক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন, এবং দেহ রক্ষার প্রয়োজনে নিম্ন বর্ণিত কারণে কোনো ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনে তাহা অপরাধ হিসেবে গণ্য হইবে না। অর্থাৎ নিম্ন বর্ণিত কারণে তুমি যদি মাইরা ফেলো তোমার অপরাধ হিসেবে গণ্য হইবে না, কিন্তু তুমি মারতে পারো না, আদামরা করছো, তাই আদামরা করার ক্ষমতা তোমাকে কোথায় দিল? তুমি যে একটা ব্যক্তিকে তোমার নিজেকে বাঁচার জন্য পিঠায় পুটে তার ছেঁড়া বেড়া বানাই দিলে, তো আইনে তোমার ক্ষমতা না দিলে তো পারবা না, পারবা? না স্যার। তো সবাই মনে করে 100 ধারা এবং 103 ধারা শুধুমাত্র মনে হয় মাইরে ফেলাইতে পারবো, তা না। না একটু স্যার। পড়ে একটু পড়ে দেখো। শোনো, এই জিনিসগুলো প্রমাণ হবে কখন, তোমরা আমার কাছে 1 বছর পড়ছো, হ্যাঁ, তোমরা 1 বছর আমার কাছে পড়ছো, 1 বছর পড়ার পরে তোমাদের যদি এই জিনিসটা আমি না বলি তো তোমরাই তো মনে করবা স্যার কিছু শেখালো না। আমি শিখাই যাব, তোমরা ভালো করো আর মন্দ করো। দেখো কি বলা আছে, 99 ধারার আরোপিত নিয়ন্ত্রণ সাপেক্ষে শরীর রক্ষার প্রয়োজনে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে স্বেচ্ছাক্রমে আক্রমণকারী প্রতিপক্ষের মৃত্যু ঘটানো বা অন্য কোনো প্রকার ক্ষতি সাধন করা যেতে পারে, যদি যে অপরাধটির বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করিবার প্রয়োজন দেখা দিয়েছে অপরাধটি যদি নিম্ন বর্ণিত হয়। বিষয়টাকে বুঝতে পারছো তোমরা? কোনোদিন বুঝতে পড়ো পারছি স্যার। নাই, শুধু ওই উদাহরণ 6টায় মুখস্থ করছো, তাই না? জি স্যার। পড়ে দেখো না, তোমাদের বই আছে তো, পড়ে দেখো, বই বার করো।
একশো ধারার প্রথমে পড়ে দেখো। তোমরা একটু দাঁড়াও, আমার একটা লোক আসছে। তাহলে ভুলটা কি বুঝতে পারছো? জি স্যার, জি এত স্যার। আমরা ওই লাইন কখনো পড়ি না স্যার, আমরা শুধু ওই উদাহরণ, বাস্তব যেটা বলছে উদাহরণ করতাম। এই জন্য তো ভুল। যদি কখনো প্রশ্ন আসে, মনে করো সহজ প্রশ্ন আসছে যে আহ, আহ, দেহ রক্ষার অধিকারগুলো কি কি, দেহ রক্ষার অধিকার কোন 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 বিষয়গুলো দেহ মানে আহ, এই যে এখানে দেহ রক্ষার যে অধিকার, এখানে মানে কোন কোন ক্ষেত্রে দেহ রক্ষার অধিকার প্রয়োগ করা যায়, কোন কোন ক্ষেত্র, জি স্যার। এই ক্ষেত্রগুলো 100 ধারায় দেয়া আছে। সম্পত্তি রক্ষার ক্ষেত্র দেয়া আছে এখানে। তা ওখানে বলা আছে যদি তুমি মেরেও ফেলো, মানে 46-এ 3 ধারার মতো কথা বলছে আর কি, বুঝতো? জি স্যার। তার মানে এগুলা ক্ষেত্রে তোমার মৃত্যু ঘটানো পর্যন্ত ঘটালেও তোমার অপরাধ হিসেবে গণ্য হবে না, তো বুঝতে হবে তো নাকি? জি স্যার। প্রশ্ন যদি আসে যে আহ দেহ রক্ষার প্রয়োজনে কখনো একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনে অপরাধ হিসেবে গণ্য হইবে না, তখন শুধু এই 6টা উদাহরণ লিখলে হবে না। প্রথমের কথাটা লেখার পরে নিচের কথাগুলো লিখতে হবে, নাহলে নাম্বার পাবা না কিন্তু। কিন্তু সেখানে লিখতে হবে 99 ধারার ব্যতিক্রম সাপেক্ষে। আমার কথা বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। দেহ রক্ষার অধিকার প্রয়োগ কখন প্রয়োগ করা যায়? 102 ধারা তখনই প্রয়োগ করা যায় যখন আক্রমণ আসে, তখন, তাই না? জি জি স্যার, স্যার। আক্রমণ আসলে তখন প্রয়োগ করা যাবে। কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকে? যতক্ষণ পর্যন্ত এটা স্থায়ী থাকে ততক্ষণ পর্যন্ত বলবৎ থাকে, মানে আশঙ্কা থাকে ততক্ষণ পর্যন্ত, তাই না? জি জি স্যার, স্যার। যতক্ষণ পর্যন্ত আক্রমণ অব্যাহত থাকে। আচ্ছা, সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ করে কখন একজন ব্যক্তির মৃত্যু ঘটানো যায়? তাহলে আমরা কত ধারা দেব? 3 ধারা স্যার। 103। দেহ রক্ষার অধিকার প্রয়োগ করে কখন মৃত্যু ঘটানো, সেখানে কোন ধারা দেব? 100 ধারা স্যার। সেখানে কি 103 ধারা দেব? না স্যার, না দেবেন না স্যার। স্যার। অন্য গাইডলাইনরা দিলে দেখে আমরা দেব না, জি বুঝতে স্যার। পারছো? এখানে ভাগ করা আছে, একটা হলো সম্পত্তি রক্ষা, একটা দেহ রক্ষা। বিষয়টা কি বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ কখন আসে, মানে প্রয়োগের সূচনা বা কখন সম্পত্তি রক্ষার প্রয়োগ করা যাবে? আশঙ্কা আসা মাত্রই নাকি? জি স্যার। কতক্ষণ বলবৎ থেকে কত ধারা? এটা 5 ধারা, 105, তাই না? জি স্যার। স্যার, আপনি একটু ভালো একজন করে বলুন স্যার একটু। আপনি একজন এটিএসআই, চেকপোস্ট ডিউটি করতেছেন, একটা গাড়িকে সিগন্যাল দিয়েছেন, একটা গাড়ির থেকে একজন লোক একটা পিস্তল হাতে করে আপনার দিকে অগ্রসর হচ্ছে। আপনি করণীয় কি কি করবেন? আপনি চেকপোস্টের ইনচার্জ, একটা গাড়িকে সিগন্যাল দিলেন, গাড়ির থেকে একজন লোক নেমে পিস্তল সহ আপনার দিকে আসতেছে, হাতে পিস্তল নিয়ে, আপনি কি করতে পারবেন? স্যার আমার দেহ রক্ষার অধিকার প্রয়োগ করুন স্যার, আমি 102 ধারা স্যার। তখন তোমাকে বলতে হবে যে আমি প্যানাল কোডের 102 ধারা অনুযায়ী আমিও দেহ রক্ষার অধিকার প্রয়োগের প্রস্তুতি নিতে পারবো। প্রস্তুতি নেবো স্যার। তুমি গুলি করে মাইরে দিতে পারবা না, ওই সিনেমার মতো মাইরে ফালাইছি, ওই মানে দেশের বদনাম করার কিছুই নেই, বুঝছো না? জি স্যার। এই আমাদের সমস্যাটা হলো এখানে। এই যে দেখো, পুলিশ কমিশন গঠন হয়েছে, যাক আমরা এরপরে চলে আসি। আর 105-এর একটু বক্তব্য বলেন স্যার একটু। 105-এর বক্তব্যটা হলো কি? 5-এর বক্তব্যটা হলো সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ কখন শুরু হয়। 105-এ বলছে সম্পত্তির প্রতি আশঙ্কা হওয়া মাত্রই। কতক্ষণ বলবৎ থাকে? যতক্ষণ পর্যন্ত সম্পত্তি প্রতি হুমকি থাকে ততক্ষণ পর্যন্ত, বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। স্যার 102 হলে দেহ আর 105 হলে সম্পত্তি। সম্পত্তি। আচ্ছা, দুইটা। সম্পত্তি রক্ষায় চোরের মৃত্যু ঘটানো যায় কি? বলবা যে 103 ধারায় সম্পত্তি রক্ষায় একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনে তা অপরাধ হবে না, কিন্তু চোরের মৃত্যু ঘটানো যাবে সে কথাটি উল্লেখ করা নেই, ঠিক আছে? জি স্যার। সম্পত্তি রক্ষায় চোরের মৃত্যু আইনে গ্রহণযোগ্য নয়। আমরা মোটামুটি যেটা আলোচনা করলাম, আমরা আল্লাহ দিলে এই 2 দিনের মধ্যে বাকি সাজেশন শেষ করতে পারবো। আমরা সর্বশেষ যেটা আলোচনা করব সেটি হলো দেহ রক্ষার প্রয়োজনে তৃতীয় ব্যক্তির মৃত্যু আইনে গ্রহণযোগ্য কি, বা তৃতীয় ব্যক্তির মৃত্যু কি আইনে গ্রহণযোগ্য? জি স্যার, পেনাল কোডের 106 ধারা 106 স্যার। ধারা অনুযায়ী 106 ধারা। 106 নিজের ধারা। দেহ রক্ষা করার জন্য নিরপরাধ বা তৃতীয় ব্যক্তির মৃত্যু আইনে গ্রহণযোগ্য। দেখো, তোমরা যে মুখস্থ করো নাই, তোমাদের জন্য একটা স্যার সমস্যাও আছে। হ্যাঁ, বলো। স্যার, পেনাল কোডে 106 ধারা উল্লেখ করা আছে, নিরপরাধ ব্যক্তির মৃত্যু তখনই আইনে গ্রহণযোগ্য, তখন একজন ব্যক্তি তিনি দেখলেন
কয়েকজন ব্যক্তি দূর থেকে এমন ভাবে তাকে আক্রমণ না, করতেছে, ওটা গুলি তো তোমার করতেছে। উদাহরণ, ওইটা না। মানে প্রশ্নটা যদি এরকম কখনো আসে যে আহ, আপনি হরতাল ডিউটি পালন করতে গিয়ে হরতালকারীদের প্রতি গুলি ছোড়েন, কিন্তু হরতালে যারা সমর্থনকারী তাদের মৃত্যু না হয়ে পাশের বাসায় বসে থাকা একটা শিশু বাচ্চা মারা যায়, আপনি কিভাবে আপনার দায়িত্ব এড়াতে পারেন? ব্যাখ্যা দিন। তখন তোমাকে বলতে হবে যে পেনাল কোডের 106 ধারায় উল্লেখ করা আছে, যদি পরিস্থিতি এমন হয় যে দেহ রক্ষার আহ, ক্ষমতা প্রয়োগ না করলে মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু দেহ রক্ষার অধিকার প্রয়োগ করলে নিরপরাধ ব্যক্তির মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে নিরপরাধ ব্যক্তির মৃত্যু কাম্য না করে আক্রমণকারীকে প্রতিহত করিবার উদ্দেশ্যে যদি কোনো কাজ করা হয়, সেক্ষেত্রে যদি নিরপরাধ ব্যক্তির কোনো মৃত্যু হয়, সেক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির কোনো অপরাধ হইবে না। 106 ধারা, হয় মানে না, স্যার। প্রশ্ন এভাবে আসতে পারে। যখন আমরা 106 পর্যন্ত আলোচনা করলাম, আর তোমাদের উদ্দেশ্যে একটা বক্তব্য বলছি, তোমাদের কোন কোনগুলো তোমরা না বোঝো সেগুলোর একটা প্রশ্ন লিখে নিয়ে আসবা, রাত্রেবেলা আমরা এটা নিয়ে আলোচনা করব। সবাই সবাইকে বলে দিবা আজকে রাত 10টায় তোমাদের ক্লাস শুরু হবে, ঠিক আছে? জি স্যার। স্যার, তো সবাই, হ্যাঁ, কি কিছু বলবা? একটু সামান্য জিনিস স্যার। হ্যাঁ, স্যার যদি আসে পড়ার বাইরে, স্যার যদি আসে ফাঁড়ি, ফাঁড়ি বলতে কি বলছে স্যার? 355 আসবে না ওই না প্রায় না না না, 5 ধারা? থানা ফাঁড়ি, থানা ফাঁড়ি, এখানে তো এই পুলিশের থানা ফাঁড়ির কথা বলা আছে এখানে থানা এবং ফাঁড়ি। এখানে তুমি 355-তে ফাঁড়ি না, 55-তে তো বলা আছে, 355-তে পিআরবি 355 না তো 255। আর তুমি কি আচ্ছা, 355 কথা বলছো? 355। এক মিনিট স্যার। এখানে ফাঁড়ির কিছু বিষয় আছে, পুলিশের স্টেশন গুলাকে বিভিন্ন ভাবে তারা বলে থাকে। আমরা দেখি, দেখতে তো সমস্যা নেই, আমরা দেখতে তো সমস্যা নেই। হ্যাঁ, তিনশো তিনশো পঞ্চান্ন এবং আবার আর আছে পিএরপি স্যার হইলো আচ্ছা 5 ধারা। রাখো, কথা কথা যাবে না। কোনটা হবে স্যার? হ্যাঁ, যদি কোনো ফাঁড়ি আসে তাহলে মনে করতে হবে 355। 5 ধারাটা কি স্যার? 5 ধারাটা বিষয়টা কি হলো? ওটা আবার কোনটা স্যার? পিএ 5, পিএ পূর্বিধান 5। পিআরবি প্রভিডেন্ট পাস, জি স্যার, ওটা কি স্যার? এটার সাথে তো ওটার কোনো মিল নাই রে বাবা, দেখতেছি তারপরেও। আচ্ছা, 5-এ, 6 তো হলো পুলিশের পদের শ্রেণী বিন্যাস, তো আর মনে থাকে না রে। অধস্তন ফাঁড়ি, এটা এটাকে হতে পারে বলা হয় মনে হয়, স্যার। অধস্তন ফাঁড়ি, বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। এখানেও বলা আছে প্রবিধান 4-এর 5-এ উল্লেখিত অধস্তন ফাঁড়ি পোস্ট হইবে। এখানে 4-এর 5 আমরা দেখি, কতিপয় ইউনিয়ন লইয়া 1898 সালের ফৌজদারি কার্যবিধি 4-এর 1 ধারার সংজ্ঞা মতে পুলিশ থানা হইতেছে তদন্ত কাজের ইউনিট। কোন কোন অধীনে ফাঁড়ি আছে সেগুলো ফাঁড়িগুলি তদন্ত কাজের কেন্দ্র নয়। এই যে এটার এখানে নেই। এখানে অধস্তন ফাঁড়ি, আর এখানে ফাঁড়ি বলতে কি বোঝায় হচ্ছে কোন ফাঁড়ির অধস্তন ফাঁড়ি ভারপ্রাপ্ত কি হবে? কর্মকর্তা ফাঁড়ি সম্পত্তি শুধু ফাঁড়ি দায়িত্বরত বলছি স্যার। ও তিনি বর্তমান। এখানে আসলে কথাটা এরকম না, এখানে কথাটা হবে ফাঁড়ি বলতে কি বুঝেন, যদি কখনো প্রশ্ন আসে তাহলে তোমার এই 5 ধারাকে ফাঁড়ি বলতে হবে, বুঝতে পারছো? ফাঁড়ি জি স্যার। কাকে বলে? আর এখানে 355-র বক্তব্যটা হলো ফাঁড়ি ইনচার্জের দায়িত্ব এবং কর্তব্য, জি স্যার। বুঝতে পারছো? জি স্যার, ফাঁড়ি ইনচার্জ দায়িত্ব করতে পারে 355। আর যদি শুধু ফাঁড়ির সংখ্যা স্যার তাহলে 5 ধারা স্যার। 5 ধারা। 5। যাক, আমরা রাত্রে কথা বলবো, তো সবাই ভালো থাকো। একটু লিখে নিয়ে আসবা যাতে আমরা, আমার আমার তো সব মনে নাও থাকতে পারে। শোনো বাবা, তোমরা আজ বাদে কাল পরীক্ষা শেষ, তোমরা চলে যাবা, সবার পদোন্নতি হোক আমি দোয়া করি, কিন্তু আমার কোনো কিন্তু ত্রুটি নাই। আমি যাই না স্যার। রাগারাগি করছি, যেটাই কিছু করি না কেন, আমি আমার মেধার আমি যতটুকু জানি তোমাদের প্রতি দেওয়ার চেষ্টা করছি। তোমরা কতটুকু গ্রহণ করছো সেটা তোমরা জানো। আমি 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 নিজে বলতে পারি আমার হাফিজ একটা উত্তর দেওয়ার মতো ক্ষমতা ছিল না, হাফিজ যখন 2-4টে উত্তর দিতে পারে। ভালো কিছু পারে স্যার। আমার নাজমুল একটা জিজ্ঞেস করলে নাজমুল আর একটা বলতে এখন নাজমুলও পারে। আমি স্যার অনেক দুর্বল ছিলাম স্যার আমি। আশা করা যায়, এখন মনে করি যে এখন ভালো লাগতেছে স্যার।
বই দেখে পরীক্ষা দেওয়ার সময় তোমাদের ঠান্ডা মাথায় বইয়ের দেখতে মিলে কিনা। যাক, রাত্রে কথা বলবো। সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।